বাংলাদেশ থেকে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ কভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকদের একজন মজা করেই বলছিলেন যে এবার ইকুয়েশন মেলানোর সুযোগটাও দিল না বাংলাদেশ দল। টানা 2 ম্যাচ হেরে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই বাদ শান্ত এবং তার দল। এবং যেভাবে হারলো আসলে 2টা ম্যাচই বাংলাদেশ, সেই হারগুলো কখনোই কাম্য নয়। 2 ম্যাচেই একাধিক ফিল্ডিং মিস, বোলারদের সেভাবে জ্বলে উঠতে না পারা, ব্যাটারদের ব্যর্থতা, বিশেষ করে সিনিয়র ব্যাটারদের সেই ব্যর্থতার ফলাফল হিসেবে বাংলাদেশ কিন্তু সোজা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ। যেমনটা বলছিলাম যে এক সাংবাদিক আমাকে বলছিলেন যে এবার ইকুয়েশন মেলানোর সুযোগ দিল না, কারণ সবসময় যদি কোনো একটা আইসিসি ইভেন্ট হয়, বাংলাদেশ যদি একটা ম্যাচও জেতে, আমরা সাংবাদিকরা, সাধারণ দর্শকরা কিংবা মানুষরা যারাই থাকি না কেন সবাই কিন্তু একটা ইকুয়েশন মেলায় যে কিভাবে বাংলাদেশ দল সেমিফাইনালে যেতে পারে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল সেমিফাইনালে গিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই এবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে 2025 সালে, আপনি তো অন্তত এক্সপেক্ট করতে পারেন সেমিফাইনালে না হোক, বাংলাদেশ অন্তত ভালো খেলুক। কিন্তু একের পর এক ভুল, একের পর এক ক্যাচ মিস, একের পর এক ব্যর্থতা, সিনিয়র ক্রিকেটারদের ব্যর্থতা, একের পর এক টিম সিলেকশনে কি বলা যায় যে টিম সিলেকশনে আসলে টিমের কম্বিনেশন সাজাতে গিয়ে একের পর এক টিম ম্যানেজমেন্টের ভুল, সব কিছুর মাসুল কিন্তু দিতে হচ্ছে বাংলাদেশ দলকে ম্যাচ হেরে। আমরা যখন পাকিস্তানে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলাম তখন এখানকার যিনি পিস কিউরেটর টনি হ্যামিং, তিনি বাংলাদেশে কাজ করেছেন, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমাদের গণমাধ্যম কর্মীদের দেখে তিনি নিজে এসে গল্প করেছেন এবং বলেছেন এখানে যে উইকেট তিনি তৈরি করছেন তাতে 350+ রান খুব সহজেই হওয়ার কথা, অথচ বাংলাদেশ দল সেখানে 250 রানও করতে পারেনি। 236 রানেই 9 উইকেট হারিয়ে ফেলেছে। বোলিংয়ে এসে আমরা দেখলাম শুরুর দিকটা খুবই ভালো হলো, তাসকিন প্রথম ওভারে উইকেট পেলেন, নাহিদ এসে তার দ্বিতীয় ওভারে উইকেট পেলেন। যে ধরনের স্টার্টটা দরকার ছিল বোলিং এবং ব্যাটিং 2 জায়গাতেই বাংলাদেশ খুব ভালো স্টার্ট করলো, কিন্তু ওই যে মোমেন্টামটা ধরে রাখা কিংবা একের পর এক ব্যর্থতা, একের পর এক ক্যাচ মিস, সব মিলিয়ে 3টার বেশি ক্যাচ মিস হলো। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যে ক্যাচ মিসগুলো অনেক বেশি মাসুল দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। জাকের আলী ক্যাচ মিস করেছিলেন ভারতের বিপক্ষে ম্যাচে, সেই ক্যাচ মিসটাকে, সেই ক্যাচটা ধরলে বলা হচ্ছিল যে হয়তোবা ফলাফলটা বাংলাদেশ না জিতলেও একটা টাইট ম্যাচ দেখা যেতে পারতো, উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ দেখা যেতে পারতো। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও সেই একই ঘটনা ঘটলো। রাচিন রবীন্দ্ররই 3টি ক্যাচ ছাড়া হলো। একটা যখন তিনি 93 রানে, তখন মেহেদী হাসান মিরাজ ক্যাচ ধরতে পারলেন না। যখন রাচিন রবীন্দ্রর মতো ব্যাটার এবং নিউজিল্যান্ডের রান 163, একই সাথে তাদের জয়ের জন্য আসলে 70 বা 80 রানের মতো প্রয়োজন, সেই সময়টায় আপনার কঠিন ক্যাচগুলোও কিন্তু ধরতে হবে, সেই জায়গাটায় ব্যর্থ হলেন মেহেদী হাসান মিরাজ। এরপর সেঞ্চুরি করার পর 105 রানে মাহমুদুল্লাহ রিয়াদ সহজ ক্যাচ ছেড়ে দিলেন। ESPN ক্রিকইনফো তাদের কমেন্ট্রিতে লিখেছে যে এমন ক্যাচ ধরা উচিত, এমন ক্যাচ ছাড়া কোনোভাবেই উচিত নয়। একটা রান আউট চান্স মিস হলো। এই রাচিন রবীন্দ্রকেই কিন্তু একটা রান আউট করার সুযোগ ছিল তানজিদ তামিমের, তিনি সেটা পারলেন না। একেবারেই কাছ থেকে থ্রো করেছিলেন, কিন্তু বল স্টাম্প থেকে অনেকটা দূরে চলে গিয়েছে, সেই রান আউটটা তিনি করতে পারেননি। এর আগে কেন উইলিয়ামসনকে তিনি, যদিও কেন উইলিয়ামসনকে দ্রুতই নাহিদ রানা আসলে আউট করেছেন, কিন্তু তারপরেও যে স্লিপে ক্যাচটা উঠেছিল তিনি চেষ্টাই করেননি সেই বলটা ধরার। মুশফিকুর রহিমকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, মুশফিকুর রহিম কেন ওই সময়টা গিয়ে ওভাবে সুইপ করবেন, সেটার ব্যাখ্যাটা কি? যেখানে 3টির অধিক উইকেট পড়ে গেছে সেখানে ওই ধরনের সুইপ শট তিনি কেন খেলবেন? তাকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবল, তার উপর দল ডিপেন্ড করে, তার উপর দল ভরসা করে। পরপর 2 ম্যাচে, একটা তিনি 0 রানে আউট হলেন, একটাতে 1 রানে আউট হলেন, এবং আউট হওয়ার ধরনগুলো একেবারেই দৃষ্টিকটু। নাজমুল হোসেন শান্ত 70 রানের ইনিংস খেলেন, অনেকদিন পর তিনি রান পেলেন, 110 বল খেললেন, কিন্তু আউট হলেন আসলে কিভাবে? শর্ট বলে। মাহমুদুল্লাহ রিয়াদ আউট হলেন কিভাবে? শর্ট বলে। বাংলাদেশের ব্যাটারদের আউটের ধরনগুলো একই রকম, খুব ভালোভাবেই জানা, নিউজিল্যান্ড খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশের ব্যাটারদের আউট করা সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে তাদেরকে শর্ট বলে আউট করা। বাংলাদেশের ব্যাটাররা সেটাই করলেন। এক জাকের আলী অনেকের রান আউট বাদে সবাই ক্যাচ আউট হয়ে গেলেন, সবাই ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে চলে এলেন। তৌহিদ হৃদয় তো আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, তিনিও আসলে পারলেন না এই ম্যাচে। কোনো ম্যাচে টপ অর্ডার পারে তো কোনো ম্যাচে মিডল অর্ডার ব্যর্থ হয়, কোনো ম্যাচে মিডল অর্ডার সফল হয় তো টপ অর্ডার ব্যর্থ হয়। আমরা দেখলাম ভালো একটা শুরু করলো বাংলাদেশ, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিম দুজনে 45 রানের জুটি করলেন, কিন্তু এরপরে যখন উইকেট পড়া শুরু হলো তামিম আউট হয়ে গেল, শান্ত চালিয়ে গেলেও বাকি ব্যাটাররা আসলে কেউই দাঁড়াতে পারলেন না, সবাই আসা যাওয়ার মধ্যে। আবারও সেই জাকের আলীর কাছেই ভরসা করতে হলো, তিনিও দলের রানটাকে কিছুটা এগিয়ে নিয়ে গেলেন শান্তকে সাথে নিয়ে, কিন্তু আলটিমেটলি বাকি যে ব্যাটাররা তাদের কাছে যে বাংলাদেশ দলের প্রত্যাশা কিংবা সমর্থকদের প্রত্যাশা, সেই প্রত্যাশাটা তারা মেটাতে পারেননি, মেটানোর চেষ্টাও করেননি বলা যায়। এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বললেন যে তাদের ব্যাটিং এবং ফিল্ডিংয়ে উন্নতি করা দরকার। আমি দেখছিলাম যে বাংলাদেশ দল গতকাল যখন ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করছিল তখন
তারা বারবার ক্যাচিং অনুশীলন করেছে। আন্দ্রে অ্যাডামস বাংলাদেশের বোলিং কোচ তিনি এবং একই সাথে হেড কোচ ফিল সিমন্স দুজনে মিলে বাংলাদেশের বোলার যারা রয়েছে, ফিল্ডার ব্যাটার যারা রয়েছে কিংবা বাংলাদেশ ক্রিকেটার যারা রয়েছে সবাইকেই কিন্তু হাই ক্যাচিং অনুশীলন করিয়েছেন। তারপরেও এই ধরনের ভুল, এই ধরনের ক্যাচ মিস, বাংলাদেশ দল আসলে টিম ম্যানেজমেন্ট আগে থেকেই জানে যে ক্যাচ মিস হতে পারে, বোলারদের হাত ফসকে বল পড়ে যেতে পারে, সেটাই হলো, সেই ভয়টাই হলো। শুধু বাংলাদেশি সমর্থকদেরই বাংলাদেশ দল হতাশ করেনি, একই সাথে পাকিস্তানি সমর্থকদেরও হতাশ করেছে। প্রায় 10,000-এরও অধিক পাকিস্তানি দর্শক ছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশি দর্শক হাতে গোনা 8 থেকে 10 জন কিংবা 50 জন, তার বেশি নয়, কিন্তু বাকি 10,000 দর্শকও যদি মাঠে এসে থাকে বা 5,000 দর্শকও যদি মাঠে এসে থাকে, তার বেশিরভাগ অর্থাৎ 90% কিংবা তারও বেশি কিন্তু ছিলেন পাকিস্তানি দর্শক এবং সকলেই বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এসেছিলেন। কেউ তাদের গালে বাংলাদেশের পতাকা এঁকে নিয়ে এসেছিলেন যে বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন, তারা একটা জয় দেখতে চায়। রাওয়ালপিন্ডিতে খেলা, এই রাওয়ালপিন্ডিতেই বাংলাদেশের অতীত ইতিহাস খুব ভালো রয়েছে, তারা যে করে হোক নিউজিল্যান্ডকে হারাক। সেই নিউজিল্যান্ডকে হারানোর যে ইচ্ছাটা সেটা হয়তো বাংলাদেশ দলের ক্রিকেটারদের সেভাবে চোখে পড়েনি। একই ভুল বারবার, একই দৃষ্টিকটু শট, একই আউটের ধরন, একই ধরনের ক্যাচ মিস, সহজ ক্যাচ মিস, সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল ওই যে বললাম শুরুতেই যে ইকুয়েশন মেলানোর সুযোগটাও দিল না। এখন আর সেই দিন নেই বাংলাদেশের ক্রিকেটের যে কেউ সেঞ্চুরি করলে, কেউ হাফ সেঞ্চুরি করলে কিংবা কেউ একটা ভালো ইনিংস খেললে তাকে প্রশংসা করার। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি একটা ভালো ইনিংস খেলেছেন, কিন্তু তাকে প্রশংসা করার মতো ওই সুযোগটা বাংলাদেশ দলের কিংবা বাংলাদেশের সমর্থকদের কিংবা সাংবাদিকদের কারোরই নেই। কারণ এখন বাংলাদেশ দলই আসলে বাংলাদেশের ক্রিকেট সমর্থক এবং সাংবাদিকদের প্রত্যাশাটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। অন্তত একটা ম্যাচ তারা জিতে শেষ করুক। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচ 27 তারিখে এই রাওয়ালপিন্ডিতেই। বাংলাদেশ দলের যে অবস্থা, পাকিস্তানেরও একই অবস্থা, দুই দলই হেরে যাচ্ছে, পরপর 2টি ম্যাচ হেরেছে, দুই দলই আসলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। এখন সবার একটাই চাওয়া বাংলাদেশ দল জিতুক এবং এই জয়টা যে করেই হোক বাংলাদেশ দল যাতে পায়, একটা হাসি মুখে দেশে ফিরে যেতে পারে, সেই চেষ্টাটাই করুক বাংলাদেশ দল। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।